শাহবাগ ঢাকার ব্যস্ততার ভেতরে দাঁড়িয়ে থাকা এই স্থানটি বাইরে থেকে যতটা সাধারণ মনে হয় তার অন্তর্গত গল্প ততটাই গভীর। এটি যেন এক জীবন্ত স্মৃতিস্তম্ভ, যেখানে সময় থমকে দাঁড়িয়ে থাকে ইতিহাসের ভাঁজে আর মানুষের কণ্ঠ মিশে যায় প্রতিবাদের স্রোতে। শাহবাগের এই পরিচয় কোনো একদিনে গড়ে ওঠেনি। ভাষা আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলো, প্রতিটি সন্ধিক্ষণে এই এলাকা হয়ে উঠেছে প্রতিবাদ, শিল্পকলা ও রাজনীতি সচেতন মানুষের মিলন মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে ওঠা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক চর্চা শাহবাগকে দিয়েছে এক ভিন্ন মাত্রা, চিন্তার, প্রশ্নের আর প্রতিরোধের কেন্দ্র। শাহবাগ সবসময় বাংলাদেশের সবগুলো গণতান্ত্রিক আন্দোলনের এক ধরনের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। সবসময় আসলে শাহবাগ সারা দেশের সবগুলো গণ আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবেই ছিল। শাহবাগ হলো আপনার আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষের দাবি দেওয়া এবং যাদের চাওয়ার আন্দোলন করা হয়ে থাকে। আন্দোলনগুলো সম্ভবত শাহবাগেই বা এখানেও হয়ে থাকে। 2013 সালে গণজাগরণ মঞ্চের সময় শাহবাগ নতুন করে আলোচনায় আসে, পায় আন্তর্জাতিক প্রচারণা। সেই ধারাবাহিকতায় 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের ঢেউ এসে আবারও নাড়িয়ে দেয় শাহবাগকে। মেধা ও ন্যায্যতার প্রশ্নে তরুণদের কণ্ঠ এখানে এক সূত্রে গাঁথা হয়। সবশেষে 2024 সালের জুলাইয়ে সেই চিত্র আরও তীব্র হয়ে ওঠে। ছাত্র জনতার ঢল নামা শাহবাগ তখন শুধু একটি ভৌগোলিক স্থান নয়, বরং এক আন্দোলনের হৃদস্পন্দন, যেখান থেকে ছড়িয়ে পড়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা, স্বৈরাচার সরকারের পতন ও নতুন সময়ের স্বপ্ন। শাহবাগটা কেন গুরুত্বপূর্ণ? এই স্থানের একটা গুরুত্ব আছে। পলিটিক্যাল, রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে স্থানটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোথায় মিটিংটা করছেন। শাহবাগ হচ্ছে 4টা রাস্তার একেবারে সংযোগস্থল, শহরের একেবারে সেন্টারে অবস্থিত, যার ফলে এইখানে যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম, যে কোনো কর্মসূচি কিন্তু খুব দ্রুত সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, যে কারণে এই শাহবাগের গুরুত্বটা বেড়ে গেছে। 2013 সালে গণজাগরণ মঞ্চের আন্দোলন থেকে পরবর্তী সময় প্রত্যেকটা আন্দোলনে, 2018 সালের কোটা আন্দোলন, পরবর্তী 2024 সালের যেই অভ্যুত্থান, প্রত্যেকটা সময় আমরা শাহবাগকে একটা কেন্দ্রবিন্দু হিসেবে দেখেছি। এই শাহবাগের যে ঐতিহাসিক ভূমিকা স্বাধীনতার পর থেকেই, সেটা আসলে তরুণ প্রজন্মের কাছে আইডল হয়েই থাকবে। তবে প্রতিটি গল্পের যেমন অন্য পিঠ থাকে, শাহবাগও তার ব্যতিক্রম নয়। 2024 পরবর্তী সময়ে বারবার সড়ক অবরোধ, ব্লকেড আর দাবি দেওয়ার ভিড়ে এই গুরুত্বপূর্ণ মোড়টি প্রায় হয়ে উঠতে থাকে অচল। দীর্ঘ যানজট, থমকে যাওয়া নগর জীবন, জরুরি সেবার বিঘ্ন, সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে শাহবাগ তখন প্রতিবাদের পাশাপাশি ভোগান্তিরও প্রতীক হয়ে ওঠে। সময়ের স্রোত তবে থেমে থাকে না। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর সেই চিরচেনা কোলাহল মুখর শাহবাগ আজ অনেকটাই নীরব। শাহবাগ এখন আর আগের মতো আন্দোলনের প্রাণকেন্দ্র বলা যায় না। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরেই যে আন্দোলন যারা করত, তাদের যে আন্দোলনকারী তারা তাদের সংখ্যা কমে গেছে অনেকটাই। এখন আর শাহবাগে অত বেশি আন্দোলন কেন্দ্র বা শাহবাগ অবরোধ করা বা কিছু হলেই শাহবাগে অবরোধ, এই ধরনের বিষয় আর এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। সরকারের সময় কিন্তু আপনার এই শাহবাগে ঘন ঘন আন্দোলন হচ্ছে। এই আন্দোলন হওয়ার ফলে আপনার সাধারণ পাবলিক বা আপনার শ্রমজীবী মানুষ বা আপনার যারা কর্পোরেট লেভেলে চাকরি করে, তার সবাই ভোগান্তির একটা শিকার হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই সরকার যে আপনার প্রায় এক মাস চলছে, আপনার যে শাহবাগের যে আন্দোলনগুলো আগে হয়েছে, ওটার ভোগান্তি এখন আর নেই তেমন বলতে। যেখানে একসময় প্রতিদিন স্লোগানের ঢেউ উঠত, সেখানে এখন নেমে এসেছে এক ধরনের স্থিরতা, একটি বিরতির মতো, যেন ইতিহাস নিজে একটু থেমে শ্বাস নিচ্ছে। কিন্তু শাহবাগ কি সত্যি নীরব, নাকি তার ভেতরে এখনো জমা হচ্ছে নতুন কোনো দিনের শব্দ, নতুন কোনো জাগরণের সূচনা? শাহবাগ শুধু একটি মোড় নয়, এটি দেশের আন্দোলনের একটি প্রাণকেন্দ্র। একসময় প্রতিদিন বিভিন্ন দাবি নিয়ে এখানে মানুষ এসে উপস্থিত হলেও নতুন সরকারের সময় কিছুটা নীরবতা দেখা দিয়েছে। তবুও শাহবাগের ইতিহাস বলে এই নীরবতা স্থায়ী নয়। প্রয়োজনে আবারও এসে মানুষ এখানে জড়ো হবে, উচ্চারিত হবে দাবির ভাষা। সাদিয়া আক্তার, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।